আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি পারমিট নিয়ে কথা বলবো এবং এই স্টাডি পারমিটটা একটা স্পেশাল ক্যাটাগরি। কী জন্য স্পেশাল? সেটা হচ্ছে আলবার্টা প্রভিন্সে খুবই নামকরা একটা ইউনিভার্সিটি আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অব আলবার্টা। এটা 2025 সালে ক্যানাডার মধ্যে যদি র্যাঙ্কিং করা হয় 4 নম্বর পজিশনে আছে। তাহলে বুঝতে পারছেন কতটা ভালো একটা ইউনিভার্সিটি। তো এই ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনের জন্য অর্থাৎ 4 বছরের গ্রাজুয়েশনের জন্য ফাইজা বাংলাদেশ থেকে এই যে গতকালই ক্যানাডাতে ল্যান্ড করলো। তো আমি যেটা ডিসক্রাইব করব সেটা হচ্ছে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব যে এই ফুল প্রসেসটা ও কিভাবে কোনো প্রকার আরসিআইসি বলেন, কোনো প্রকার এজেন্সি বলেন, কারো কোনো হেল্প নেই, নিজেরা কিভাবে এই প্রসেসটা কমপ্লিট করলো এবং এই প্রসেসিংয়ের জন্য আসলে কী টাইপের পেপারস লাগে সেটা নিয়েও অনেকটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আশা করি যারা স্টাডি পারমিটের জন্য অর্থাৎ ক্যানাডাতে স্টাডি পারমিটের জন্য ইন্টারেস্টেড তাদের জন্য এই এপিসোডটা খুবই উপকারী একটা কন্টেন্ট হবে। তাহলে ফাইজা, প্রথম প্রশ্ন আমার যেটা সেটা হচ্ছে যে অ্যাডমিশন আসলে তুমি কিভাবে নিলে এবং তখন তুমি কোন দেশে ছিলে? আসলে আমি যতদূর জানি তুমি হচ্ছে ইথিওপিয়ার থেকে অ্যাপ্লাই করেছো, তাই না? তোমার আব্বু যেহেতু এখন ইথিওপিয়াতে চাকরিতে আছেন। আচ্ছা, তাহলে আমি প্রথমে একটু অ্যাডমিশন প্রসেসটার বিষয়ে একটু এক্সপ্লেন করি। আপনার প্রথমত লাগবে হলো আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টস বলতে ওরা হলো সব মেজর পরীক্ষাগুলোর রেজাল্ট চাচ্ছে। এগুলা ক্লাস 11-এর আর 12-এর আপনি যত কিছু করেছেন এই সব কয়টার রেজাল্ট ওরা চাচ্ছে। আপনি যদি এইচএসসি না শেষ করে থাকেন, তাহলে আপনি যদি ক্লাস 12-এর বা সেকেন্ড ইয়ারের যদি মাঝখানে থাকেন, তাহলে আপনি যা ট্রান্সক্রিপ্ট এতদিনে পেয়েছেন ওগুলার সফট কপিগুলো হলো ওরা ইউনিভার্সিটি ইউজুয়ালি চায়। সেকেন্ড অফ অল আপনার লাগবে হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ওরা দেখতে চায় হলো অ্যাচিভমেন্টস, মানে আপনি কি অ্যাকমপ্লিশ করেছেন এতদিনে। সো যদি কোনো কম্পিটিশানে জিতে থাকেন এরকম ধরনের সার্টিফিকেট যদি আপনার থাকে, এগুলো ওরা দেখতে চাবে। সেকেন্ড অফ অল ওরা জানতে চাবে আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স নিয়ে। সো আপনি যদি কোনো ক্লাবের লিডার ছিলেন বা অন্য কোনো ধরনের যদি লিডারশিপ এক্সপিরিয়েন্স থাকে, ক্লাসের প্রিফেক্ট এরকম ধরনের কিছু, ওটা ওরা দেখতে চাবে। তারপর ওরা জাস্ট জানতে চায় আপনার ইন্টারেস্টস কী, সো আপনি কি কোনো ক্লাবে যুক্ত ছিলেন বা এরকম কিছু। এটা হলো নিজের মতো, বা আপনি যদি লেখালেখি করেন বা এইসব যদি করেন এটা নিয়েও আপনি বলতে পারেন। এটার কোনো প্রুফ ওরা চায় না ইউজুয়ালি, বাট আপনার মাঝে মাঝে ইউনিভার্সিটি আর কি সার্টিফিকেট চাইতে পারে। এটা ইউজুয়ালি অলমোস্ট কারো কাছেই চায় না, এটা জাস্ট আপনাকে আর কি লেখে বুঝাতে হবে। ওরা আসলে আপনার লেখার কোয়ালিটি দেখেই বুঝতে পারে যে হ্যাঁ আমি আসলেই কি এইটা করেছি নাকি করিনি। এটা একটু হালকা শর্ট এসে টাইপ কোয়েশ্চেনের মতো থাকে, এটা নিয়ে একটু ডিসক্রিপটিভ লিখতে হয়। এই দুইটা জিনিস থাকার পর আমাদের লাগবে হলো ফাইন্যান্সিয়াল সলভেন্সি। সো ওরা একটু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখতে চাবে বা ট্যাক্স রিটার্ন দেখতে চাবে। এইসব দেখে ওরা আসলে বুঝতে পারে যে আপনি আসলে 4 বছরের টিউশন দিতে পারবেন কিনা। সো এই 3টা জিনিস ওরা অ্যাডমিশনের প্রসেসের সময় চাবে। আপনাকে হলো ইউনিভার্সিটির ওয়েবসাইটে এগুলো সাবমিট করতে হবে। তা আমি হলাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে ডাইরেক্টলি অ্যাডমিশনের জন্য সব কাজ করেছি। সো সব আমার সফট কপি ছিল, আমি সব হলো ওখানেই আপলোড করেছি। এছাড়া হলো আমি যেহেতু ইউনিভার্সিটি অফ আলবার্টায় করেছি, আমি তো ডাইরেক্টলি ইউনিভার্সিটির ওয়েবসাইটেই করেছি। কিন্তু আমি যতদূর জানি যে কানাডার মধ্যে ব্রিটিশ কলম্বিয়া আর অটোয়ার মধ্যে 2টা ইউনিভার্সিটি পোর্টাল আছে। ওখানে আপনি একাধিক ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন একটা ফর্ম দিয়ে। কিন্তু আমি হলাম ইউনিভার্সিটি অফ আলবার্টার জন্য সেপারেটলি করতে হয়েছে। কিন্তু যদি আপনি অটোয়ায় 4-5টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান, বা যদি ব্রিটিশ কলম্বিয়ায় 4-5টা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করতে চান, তাহলে জাস্ট একটা ফর্ম দিয়ে সব কয়টা হয়ে যাবে। মানে এক কথায় আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাই করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি পোর্টালটা ইউজ করলে সহজ হবে, তাই না? পোর্টালগুলো ইউজ করলে অনেকটা ওই যে আমরা বিডি জবস যেরকম জব অ্যাপ্লাই করি, যে জাস্ট একটা অ্যাকাউন্ট থাকে, তারপরে যে কোনো কোম্পানিতে জাস্ট সাবমিট লিখে দিলে হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে যদি বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে চেষ্টা করার ইচ্ছা থাকে তাহলে পোর্টাল ইজ দ্য বেস্ট ওয়ে। হ্যাঁ, পোর্টাল ইজ দ্য বেস্ট ওয়ে। কিন্তু কানাডায় আসলে ব্রিটিশ কলম্বিয়া আর অটোয়াতেই এই পোর্টালগুলো আছে, অন্য জায়গায় নাই। সো অন্য জায়গাগুলো আপনাকে আসলে ওয়েবসাইটটা খুঁজে নিতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে ওদের ইউজুয়ালি একটা অ্যাডমিশন পেজ থাকে, অ্যাডমিশন পেজে গেলেই হলো ওরা স্টেপ বাই স্টেপ কোথায় গিয়ে কি করতে হবে সব বুঝিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, এবার ফাইজার কাছে অ্যাডমিশন নিয়ে আমার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে ফাইজা, তুমি যে এই যে অ্যাডমিশনটা নিলে, তুমি কোন মাসের দিকে অ্যাপ্লাই করেছিলে এবং তখন তুমি আসলে কি পড়ছিলে, এটা একটু আমাদেরকে বলবা। তা আমি আসলে আমার ইউনিভার্সিটি প্রসেসটা শুরু করেছি ক্লাস 11-এর শেষে, কিন্তু ইউনিভার্সিটি অফ আলবার্টায় আমি যখন অ্যাপ্লাই করছি তখন আসলে আমি ক্লাস 12-এর মাত্র আর কি ঢুকেছি, মাত্র পড়া শুরু করেছি। আচ্ছা, আর আইএলটিএস স্কোর কত লেগেছিল ওই সময়? আমার আইএলটিএস স্কোর লাগেইনি। কি বলো, কারণটা কি? আসলে আমি ইথিওপিয়ায় ছিলাম তো কিছুদিন, তা আমি আইবি কারিকুলামে পড়েছিলাম। আইবি কারিকুলামের বিভিন্ন ধরনের ইংলিশ সাবজেক্ট আছে, ওর মধ্যে বিভিন্ন ইংলিশ সাবজেক্টের জন্য ডিফারেন্ট আর কি স্কোর রিকোয়ারমেন্ট আছে।
ওই স্কোর রিকোয়ারমেন্ট দিয়ে আমি আসলে ইউনিভার্সিটিতে ঢুকতে পেরেছি। তাছাড়া ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা বা কানাডা আর আমেরিকারও আমি দেখেছি অনেক ইউনিভার্সিটিরা চায় হলো ইয়ার্স অফ টিচিং, মানে তোমার ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন কী ছিল তুমি যখন পড়াশোনা করেছো। তো আমি ইংলিশ ভার্সনে পড়তাম বাংলাদেশে, আমি এসএসসি দিয়েছি, এই পুরো সময় আমার ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন ইংলিশই ছিল। সো এটা হলো আমি ওদেরকে একটা আবেদনপত্র লিখেছিলাম যে আমার ইংলিশ আইবি স্কোর হলো এত, আর আমি হলাম লাস্ট 12 বছর ইংলিশ ছিল আমার ল্যাঙ্গুয়েজ অফ ইনস্ট্রাকশন। সো এরকম একটা আবেদনপত্র দেওয়ার পর ওরা হলো আমাকে কিছুদিন পরেই 1-2 সপ্তাহ পরেই রিপ্লাই দিয়েছিল। ওরা বলেছিল যে এই যে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি ওয়েভার। তাহলে আমি যখন ওদের পোর্টালে ঢুকেছি ওই যে অ্যাকাউন্টের কথা বললাম, তখন ওই বক্সের মধ্যে যে ইংলিশ প্রফিসিয়েন্সির একটা বক্স ছিল ওটা টিক দিয়ে দিয়েছিল। সো আমার ইংলিশ, তার মানে তুমি বাংলাদেশে যে ক্লাস 10 মানে এসএসসি পাস করে আসো পুরোটা সময় তোমার ইংলিশ ভার্সন ছিল। জি। আবার ইথিওপিয়াতে যে ওখানেও তো ইংলিশ। জি। তো যার কারণে তোমাকে আসলে আইএলটিএস এর কোনো রিকোয়ারমেন্ট আর ছিল না ওদের? না। কিন্তু যদি কেউ আইএলটিএস দেন তাহলে আমি যতদূর জানি যে ওভারঅল ওরা 6.5 চায়, সব কয়টা ব্যান্ডে ওরা মিনিমাম 6 চায়, আর স্পিকিংয়ে ওরা 7.5 মিনিমাম চায়। আচ্ছা আচ্ছা, এটা তো ইউনিভার্সিটি বা সাবজেক্টের উপর ভিত্তি করে হয়তো কম বেশি হতে পারে, তাই না? হ্যাঁ, এটা কম বেশি হতে পারে, কিন্তু এটাই স্ট্যান্ডার্ড। আমি দেখেছি মোটামুটি সব ইউনিভার্সিটি কমপক্ষে 6.5 ওভারঅল চায়। তোমার একটু এক্সপেরিয়েন্স বেশি, কারণ তুমি তো ইউএস এর জন্য ট্রাই করছিলে, তাই না? হ্যাঁ, আমি হয়তো মোট 20টা মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা আচ্ছা, ওরে বাবা, 20টা! হ্যাঁ, আমাদের আর কি স্কুল রেকমেন্ড করেছিল যে তোমরা কমপক্ষে 20টা করো। সো এটা আমি 3টা দেশে করেছিলাম, ইউএস, কানাডা আর নেদারল্যান্ডসে। ও আচ্ছা। ফাইজা, আমরা যেটা জানি আর কি যে বাংলাদেশে বা মোট কথা ইন্টারমিডিয়েট পর্যন্ত খুব ভালো রেজাল্ট না করলে তো আসলে বাইরের দেশে পড়তে যাওয়ার সুযোগ হয় না। এটা নিয়ে তোমার মতামত কি? তুমি তো আসলে এই এক্সপেরিয়েন্সটা ফেস করেই আসছো, তাই না? জি। তা আমার এক্সপিরিয়েন্সে যে ফাইনাল রেজাল্টটাই সবচেয়ে ভালো হবে তা না। ইউনিভার্সিটিরা তো পুরো ট্রান্সক্রিপ্টটা দেখতে চায়, কারণ ওরা দেখতে চায় যে আপনি আসলে কেমন করেছেন পুরো বছর বা 2 বছরে। সো ধরেন এইচএসসিতে ভালো রেজাল্ট আসলো না, ওটা সমস্যা নেই। আপনি যদি লাস্ট 2 বছর যদি সবসময় বা একটা ভালো রেজাল্ট মেনটেন করতে পারেন তাহলে ওরা ওটাতেই খুবই সন্তুষ্ট। এছাড়া আসলে ওরা দেখতে চায় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিগুলো ওরা কিন্তু শুধু লাস্ট 2 বছরের দেখতে চায় না, ওরা আসলে লাস্ট 4 ইয়ার্সের দেখতে চায়। ওরা জানে যে ও হ্যাঁ, বাচ্চারা এখন অ্যাপ্লাই করা শুরু করবে, তা ওরা এখন আর কি এক্সট্রা কারিকুলার শুরু করবে। কিন্তু এটা ওরা দেখলে ওরা বুঝতে পারে যে মানে এটা কন্টিনিউশনটা ওরা চায়। ওরা কন্টিনিউশনটাই সবচেয়ে বেশি আর কি মানে জোর দেয়। তা এক্সট্রা কারিকুলারের মধ্যে হলো ডিফারেন্ট ইউনিভার্সিটিরা ডিফারেন্ট জিনিসে জোর দেয়। সো যেমন ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার লিডারশিপের জন্য একটা স্কলারশিপই আছে। আমি যতদূর জানি যে $6,000 কানাডিয়ান ডলার ওরা পার ইয়ার দিতে ইচ্ছুক যদি আপনার ওই লিডারশিপ এক্সপিরিয়েন্সটা থাকে। কিন্তু এছাড়াও অনেক ইউনিভার্সিটি হলো অ্যাচিভমেন্টসে অনেক জোর দেয়। সো আপনি যদি লাস্ট 4 ইয়ার্সে কোনো ভালো অ্যাচিভমেন্ট পেয়ে থাকেন কোনো কম্পিটিশানে, ওটাও খুবই হেল্পফুল। ওরা হলো অ্যাচিভমেন্টের লেভেলও দেখতে চায়। ওরা লেভেল বলতে বোঝে যে রিজিয়নাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। সো আপনি কোন লেভেলে কম্পিটিশানটা করেছেন আর কোন লেভেলে কি জিতেছেন। সো এগুলার এক্সপিরিয়েন্স ওরা আসলে লিখিত ফর্মে যাবে। ওরা ইউজুয়ালি ওগুলোর সার্টিফিকেট চায় না, মাঝে মাঝে চায়, বাট এটা খুবই রেয়ার। এটা ইউজুয়ালি জাস্ট আপনাকে আর কি লিখে মানে এক্সপ্লেন করতে হবে আপনি আসলে কি করেছেন। তোমার এক্সপ্লেনেশন দেখে তারা আসলে বুঝে ফেলতে পারে জি যে আসলে তুমি এটা করে আসছো কিনা। হ্যাঁ, যদি আপনি ধরেন আপনি যদি চ্যাটজিপিটি দিয়ে আনসার দেন তাহলে ওরা কিন্তু বুঝতে পারে, কারণ ওরা জানে যে ওই অ্যান্সারটা খুবই ফর্মুলাইক। আসলে আপনার নিজের মন থেকে বলতে হবে যে আপনি আসলে কেন এই অ্যাক্টিভিটিতে হলো ইন্টারেস্টেড বা কেন হলো আপনি এটা করতে চান। আসলে ওরা দেখতে চায় যে আপনার মানে এই সব ইচ্ছা আছে কিনা, কারণ ইউনিভার্সিটিতেও হলো আপনাদেরকে এনকারেজ করবে যে এক্সট্রা কারিকুলার করতে। ওরা চায় যে আপনারা ভলান্টিয়ারিং করুন বা অন্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে ওরা এটাও খুবই অ্যাপ্রিসিয়েট করে। তাই বলে ওরা যেহেতু এইসব মানে ইউনিভার্সিটির ক্যাম্পাসে এইসব অপরচুনিটি রাখে, তাই বলে হলো ওরা হলো এটার প্রায়ার এক্সপিরিয়েন্সটা একটু দেখতে চায়। আচ্ছা আচ্ছা। আর এছাড়া হলো ওরা দেখতে চাবে হলো আপনি যদি কোনো ক্লাবে ইনভলভ ছিলেন। সো অনেকেই আমি জানি বাংলাদেশে অনেকে এমইউএন করে, এমইউএনের ক্লাব থাকে অনেকগুলো স্কুলে। তো আপনি যদি এরকম ক্লাবে যুক্ত থাকেন তাহলে এই ক্লাবগুলোর এক্সপিরিয়েন্সও ওরা জানতে চাবে। ফাইজা এত সুন্দর করে বোঝানো শুনে আসলেই আমি অবাক, কারণ ও তো একটা ছোট্ট মানুষ। চিন্তা করেন, ও সবেমাত্র ইন্টারমিডিয়েট কমপ্লিট করে কানাডাতে আসছে। তার মানে কি আমরা তো আমাদের হিসাবে একদমই বাচ্চা মনে করি, কিন্তু সেই মেয়েটা সম্পূর্ণ প্রসেস নিজে নিজে কমপ্লিট করেছে। বিশেষ করে অ্যাডমিশন অর্থাৎ আলবার্টা ইউনিভার্সিটির সাথে যত রকমের কমিউনিকেশন সে কিন্তু নিজে করেছে। কিন্তু আমার ধারণা ছিল ডিফারেন্ট। মানে ও যখন কানাডা আসে তার আগ পর্যন্ত আমার ধারণা ছিল অন্য, কারণ যেহেতু ওর আব্বু হচ্ছে বাংলাদেশ আর্মিতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে আছেন। তো আমার ধারণা ছিল ভাইয়াই মনে হয় সব কিছু কমপ্লিট করেছেন। কিন্তু এইখানে আসার পরে দেখলাম যে না, ও
ওই নাকি আলবার্টা ইউনিভার্সিটির সাথে যাবতীয় কমিউনিকেশন নিজে নিজে করেছে, যত রকম পেপারস দেওয়ার সব নিজে নিজে করেছে। আসলে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। এর পাশাপাশি আরও একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার। কারণ কি, এই বয়সে আপনি যদি একটা বাইরের ইউনিভার্সিটিতে কমিউনিকেশনের মাধ্যমে নিজের অ্যাডমিশনটাকে কমপ্লিট করতে পারেন, এটা অবশ্যই আপনার একটা স্কিল, এবং এই স্কিলটা কিন্তু আমাদের সবার মধ্যেই রাখা উচিত। আমরা বারবারই বলি আমরা এই এজেন্সির কাছে যাব, ওই আরসিএসির কাছে যাব, না, আমরা নিজেরাও চেষ্টা করলে কিন্তু অনেক কিছু সহজে সম্পন্ন করা যেতে পারে, এবং ফায়জাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ। আচ্ছা, ফায়জার কাছে আমার এবার টাকা পয়সা নিয়ে প্রশ্ন। ফায়জা, তুমি যে এই যে 4 বছরের গ্রাজুয়েশন করবা, তো এই 4 বছরের টোটাল টিউশন ফি কীরকম লাগবে, আর থাকা খাওয়া বাবদ কীরকম, একটা জাস্ট অ্যাপ্রক্সিমেট বললেই হবে থাকা খাওয়ার ব্যাপারটা, আর টিউশন ফি তো আচ্ছা। নিশ্চয়ই ফিক্সড, তাই না? জি। আচ্ছা, তো আমার পার ইয়ার টিউশন ফি লাগবে 36,000 কানাডিয়ান ডলারের মতো। এটা আমার জন্য ফিক্সড রেট। আমি জানি যে অনেকগুলো ইউনিভার্সিটি এটা অফার করে না। ইউনিভার্সিটির অফারে এটা মাঝে মাঝে লেখা থাকবে যে 2 to 4% চেঞ্জ হতে পারে টিউশন ফি প্রতি বছর, কিন্তু ওরা আমাকে একটা ফিক্সড রেট দিয়েছে। সো আমার মোটামুটি 36,000 কানাডিয়ান ডলারই দিতে হবে পার ইয়ার, প্রতি বছর? জি। মানে এটা ইনটু 4 হলে টোটাল 4 বছরের গ্রাজুয়েশন। হ্যাঁ। আর তোমার থাকা খাওয়া বাবদ কি টাইপের খরচ হতে পারে? হ্যাঁ, তা এখন আমি লিস্টার রেসিডেন্স, আমাদের ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার একটা হলে আছি। এই রেসিডেন্সে থাকার জন্য আমার রেন্ট দেওয়া লাগছে হলো 8,000 কানাডিয়ান ডলার 8 মাসের জন্য, এবং খাওয়া দাওয়ার দিকে দিতে হচ্ছে 6,000-এর মতো, 6,000 কানাডিয়ান ডলার। মানে তাতে পার মান্থ কিরকম পড়ছে আসলে? পার মান্থ হলো 1,750 এরকম কানাডিয়ান ডলার। জি কানাডিয়ান ডলার পড়ছে। টোটাল আর কি 8 মাসে লাগছে হলো 14,000 সামথিং, 14,000 কানাডিয়ান ডলারের। 8 মাস বলতে আসলে তো পড়াশোনা তো 8 মাসই হয়, 1 বছর তো আর হয় না। হ্যাঁ, জি। পরে 4 মাস থাকে পরে ছুটি। 4 মাস ছুটি থাকে, জি। আচ্ছা, ভালো কথা। ছুটির কথা যেহেতু আসলে আমি আরেকটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে যে এই যে তুমি 8 মাস পড়াশোনা করবা, মানে 1 বছরে, তো এই 8 মাসে তুমি প্রতি উইকে কত আওয়ার করে কাজ করতে পারবা? আমি হলাম 20 আওয়ার্স কাজ করতে পারি। এটা পার উইক? জি, আমি পার উইক 20 আওয়ার্স করতে পারি, কিন্তু এটা আসলে আপনার স্টাডি পারমিটের উপর আর কি ডিপেন্ড করে। আপনি যখন স্টাডি পারমিটটা পাবেন, আপনাকে আসলে দেখতে হবে কি লেখা। এটা স্ট্যান্ডার্ড হলো 20 আওয়ার্স, সবাই 20 আওয়ার্স পায়, কিন্তু পার্থক্য হচ্ছে যে কয়েকজন অন ক্যাম্পাস পায় আর কয়েকজন হলো অফ ক্যাম্পাসেরও কাজ করার সুযোগ পায়। কিন্তু যারা অন ক্যাম্পাস চাকরি করার সুযোগ পায়, তাদেরকে শুধু অন ক্যাম্পাস, মানে ক্যাম্পাসের মধ্যে যে চাকরিগুলো আছে শুধু ওর মধ্যেই আপনারা আর কি কাজ করতে পারবেন, এছাড়া বাইরে করতে পারবেন। ও, কোথায় করতে পারবা এটাও তারা আসলে বলে এটাও দেবে তোমাকে? স্পেসিফাই করে দেয়। ও আচ্ছা আচ্ছা, এটা তো খুব ভালো একটা জিনিস। জি। আচ্ছা, ওই যে 8 মাস পড়বা, তারপরে যে 4 মাস, ওই 4 মাসটা তো আসলে অনেকেই দেখা যায় ফুল টাইমে জব করে, তাই না? ওইটা একটা আর্নিং এর ভালো সময়। হ্যাঁ, কিন্তু এটা আসলে স্টাডি পারমিটের উপর ডিপেন্ড করে, তো এটা আপনাকে ফুল টাইম নাও করতে দিতে পারে। আচ্ছা, এটা হলো আপনি সামারেও হয়তো আপনাকে পার্ট টাইমই করতে হতে পারে। এটা আসলে ডিপেন্ড করে। জি। আপনি যদি আচ্ছা। ওয়ার্ক পারমিট কোনোভাবে মানে নিতে পারেন, এটা আসলে একটু দেখা উচিত, মানে তাহলে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি আর কি সামারেও কাজ করতে পারেন, কিন্তু এটা ইউজুয়ালি দেয় না, আমি যতদূর জানি। আচ্ছা ফাইজা, তুমি যে অ্যাপ্লাই করলে আলবার্টা ইউনিভার্সিটি, তোমাকে কখন ইন্টারভিউটা নিল? আমার কোনো ইন্টারভিউ নেয়নি ইউনিভার্সিটি অফ কোনো ইন্টারভিউ লাগেনি, জাস্ট পেপারস দেখেই তারা আসলে কনফার্ম করে দিল? জি, কিন্তু এটা কয়েকটা ইউনিভার্সিটি মাঝে মাঝে ইন্টারভিউ করে। এটা আমাকে জাস্ট একটা ইন্টারভিউ দিতে হয়েছে, ওটা হলো একটা স্কলারশিপের জন্য। ওটাও ম্যান্ডেটরি ছিল না, ওটা আমার না দিলেও চলতো। এখানে কি কোনো স্কলারশিপ আছে তোমার? এখানে জি, ইউনিভার্সিটি অফ অ্যালবার্টায় আমি ছোট একটা স্কলারশিপ পেয়েছি। কিসের স্কলারশিপ, মানে কিসের উপর ভিত্তি করে এটা? এটা হলো আমার একাডেমিক পারফরমেন্সের উপরে ভিত্তি করে, কিন্তু আমি যতদূর জানি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের উপরে ওরা অনেক স্কলারশিপ দেয়। মানে বিভিন্ন ক্যাটাগরির বা বিভিন্ন টাইপের স্কলারশিপ আছে, হ্যাঁ। যে যেটা পায় আর কি এলিজিবল হ্যাঁ, হয়। হ্যাঁ। স্কলারশিপের জন্য আসলে প্রসেসটা কি, কিভাবে নিতে হয় এটা? ইউনিভার্সিটি অফ অ্যালবার্টার নিজেরই একটা মানে পোর্টালের মতো আছে, ওখানে আর কি অনেকগুলো ফর্ম আছে, ওগুলো ফর্ম ফিল আপ করে আপনি আর জাস্ট অ্যাপ্লাই করবেন। ওদের আসলে অনেকগুলো স্কলারশিপ, এটা আসলে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করাটা সম্ভব না। আচ্ছা। আর আমরা আসলে কোনটার জন্য অ্যাপ্লাই করি কোনটার জন্য অ্যাপ্লাই করি এটা দেখতেও অনেক সময় লাগবে। ওদের 2,000-3,000টা স্কলারশিপ আছে, ওটা অনেক সময় লাগে। সো ওরা হলো সেন্ট্রালি আর কি পোর্টালটা ইউজ করে, আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন, ওরা আর কি সব কয়টা স্কলারশিপের কাছে আর এই ডিটেলসগুলো পাঠিয়ে দিবে। তারপর যেটা হবে তারা ভেরিফাই করে, তুমি যদি এলিজিবল হও তোমাকে তারা ইনফর্ম করবে। হ্যাঁ, ওটাই এলিজিবল। আপনি আসলে স্কলারশিপটা পাওয়ার পরে আর কি লেটার পাবেন যে হ্যাঁ এই স্কলারশিপটা আপনি এতখানি কানাডিয়ান ডলার পেয়েছেন। গুড, এটা খুবই সহজ একটা ওয়ে। জি। আচ্ছা ফাইজা, অনেক প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করা হয়ে গেছে, অনেক ধন্যবাদ। তো আমি যেটা জানতে চাচ্ছি এখন, সেটা হচ্ছে ভিসা প্রসেসিং এর ব্যাপারে আমরা যাই। অ্যাডমিশন তো মনে করো কমপ্লিট, অ্যাডমিশনের পরেই তো আমাদের ভিসার দিকে এগোতে হবে, তাই না? তো ভিসার জন্য আসলে কি কি টাইপের পেপারস জমা দিতে হয়েছিল তোমাদের? প্রথমত আসলে আমাদের লাগবে লেটার অফ অ্যাকসেপ্টেন্স। এই লেটারটা পাওয়ার পরে হলো ইউনিভার্সিটি আপনাকে হেল্প করবে। আসলে আপনার একটা জিনিস লাগবে, ওটার নাম হলো প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার।
এই ডকুমেন্টটা ইউনিভার্সিটি অফ আলবার্টাই আপনাকে হেল্প করবে পাওয়ার জন্য। এটার প্রসেসটা একটু ডিফারেন্ট। এই 2টা কাগজ পাওয়ার পর আসলে আরও অনেক কাগজ লাগে, এটার চেকলিস্টটা হলো ভাইয়া স্ক্রিনে দেখিয়ে দিবেন। হ্যাঁ, সেটা ভালো হয়, তুমি আমাকে দিলে আমি স্ক্রিনে দেখে দিলাম, জি। যেন খুব শর্টলি সবাই যেন হ্যাঁ, একটা জি। প্রপার গাইডলাইন হ্যাঁ। পেয়ে যায়। তো এটা ঠিক আছে। আইআরসিসির ওয়েবসাইটে আর কি ভিসা অ্যাপ্লিকেশনটা করার পর আপনি হলো স্টাডি ভিসাটা পাবেন, কিন্তু স্টাডি ভিসাটা পেলেই আসলে কমপ্লিট না প্রসেসটা। আসলে আপনাকে কানাডায় ফ্লাই করে এসে হলো আপনি যেখানে ফার্স্ট ল্যান্ড করবেন ওখানে আসলে ইমিগ্রেশনের মধ্যে মানে ইমিগ্রেশন প্রসেসটার মধ্যে দিয়ে আর কি আপনাকে যেতে হবে। ওই প্রসেসে আপনি স্টাডি পারমিটটা পাবেন। স্টাডি পারমিটটাই হলো ভ্যালিড ডকুমেন্ট যেটা দিয়ে আপনি আসলে পড়াশোনা করতে আসছেন। স্টাডি ভিসা দিয়ে আপনি জাস্ট মানে কানাডায় আসার আর কি পারমিশনটা পেলেন। ওটা কি একবারেই 4 বছরে তোমাকে দিয়েছে? এটা আসলে পাসপোর্ট যতখানি ভ্যালিড থাকে, যদি 4 বছরের কম ভ্যালিড থাকে তাহলে এই পর্যন্ত দেয়। আমার পাসপোর্টটা এখন আসলে 4 বছর ভ্যালিড নাই, একটু কম আছে। সো আমি হলাম ওই ততক্ষণ আর কি ভিসাটা পেয়েছি আর স্টাডি পারমিটটা পেয়েছি, এটা হলো আমাকে আর কি রিনিউ করতে হবে। এই ক্ষেত্রে জি। একটা সাজেশন হচ্ছে আসলে পাসপোর্টটা সবার রেডি, হ্যাঁ। নতুন পাসপোর্ট জি। হওয়াটাই বেটার। নতুন বলতে অনেক দিন ভ্যালিডিটি আছে হ্যাঁ। এরকম একটা। হ্যাঁ, এই জন্য পাসপোর্ট নেওয়াটা সবচেয়ে ভালো। ওটার ইউজুয়ালি 8 to 10 বছর ভ্যালিডিটি থাকে। আচ্ছা। এছাড়া আরেকটা পাসপোর্ট আছে যে আমি ভুলে গেলাম নামটা, বাট ওটার ভ্যালিডিটি একটু কম থাকে। সো আপনারা পাসপোর্টটা ট্রাই করবেন নেওয়ার, ওটার জন্য আর কি বায়োমেট্রিক এইসব দেওয়া লাগে। এই পরিবেশটা খুব সুন্দর না? আমার কাছে কিন্তু খুব পছন্দ হয়। এই পাশেই নদী, আর ওই যে গাড়িটা টার্ন নিল না, ওই মোড়টা হচ্ছে আমাদের বাসা। মানে খুবই সুন্দর একটা পরিবেশ, এবং এটা আমার খুব ভালো লাগে যে এত সুন্দর করে পরিপাটি একটা এলাকা। দেখেন এই যে এখানে একটা গাছ লাগানো হয়েছে, এই গাছের গুঁড়িটাও দেখেন কত সুন্দর করে পাথর দিয়ে গোল করে রাউন্ড করে রেখেছে। মানে সব কিছুই কিন্তু খুব ছিমছাম। তো নিজের বাসার এলাকাটাও হতে পারে একটা টুরিস্ট স্পট, তাই না? আর এই টুরিস্ট স্পটে দেখেন 2টা কাঠবিড়ালি কি সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে, কি মজা করছে। যাই হোক, ওরা মজা করতে থাকুক আর আমরা এই ফাঁকে বিদায় নিয়ে ফেলি। আজ এখানেই তাহলে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।